চিন্ময় দাসের মুক্তির দাবিতে দেশ জুড়ে বিক্ষোভ, চট্টগ্রামে সংঘর্ষে আইনজীবী নিহত, সবাইকে শান্ত থাকার আহ্বান ডক্টর ইউনূসের। শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় থমথমে যাত্রাবাড়ি, নিরাপত্তা জোরদার, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস তথ্য উপদেষ্টা। দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে, নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান মির্জা ফখরুলের। তত্ত্বাবধায়ক ফেরানো সহ বিএনপির ৬২ সংস্কার প্রস্তাব। এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৯০। খোদ হাসপাতালে মশার উৎপাতের কথা জানালেন রোগীর স্বজনরা। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম। এবার পুরো খবর। সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও ইসকন নেতা অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও সমাবেশ করেছে সনাতন ধর্মাবলম্বীরা। অবিলম্বে মুক্তি না দিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা। এদিকে চট্টগ্রামে আন্দোলনকারীদের হামলায় সাইফুল ইসলাম নামে এক আইনজীবী নিহত হয়েছেন। আন্দোলনে দেশি বিদেশি ষড়যন্ত্র রয়েছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিস্তারিত জানাচ্ছেন মাহমুদ হোসেন। অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে সনাতন ধর্মাবলম্বীদের বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার লালদিঘি এলাকা। একসময় আন্দোলনের হামলায় সাইফুল ইসলাম আলিফ নামে একজন সরকারি আইনজীবী নিহত হন। আহত হয়েছেন কমপক্ষে ৮ জন। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। কোর্ট অঙ্গনে ঢুকে কোর্টের ভিতরে এজলাসে ঢুকে তাণ্ডব চালিয়েছে। পেশাগতভাবে আমরা যখন চেম্বারে যাচ্ছিলাম তখন আমাদের উপর হামলা করা হয়েছে, আমার উপর ইট ফাটল নিক্ষেপ করা হয়েছে। আমরা আইনজীবী ভাই ছিল, ওকে একবারে পিস্তল দিয়ে প্রথম মারছে। গায়ের জোরে তারা একটা অরাজক পরিস্থিতি তারা সৃষ্টি করেছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চট্টগ্রাম মহানগরীতে বিজিবি মোতায়েন করা হয়েছে, বাড়ানো হয়েছে পুলিশ টহল। এদিকে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের প্রতিবাদে খুলনা, ময়মনসিংহ, নাটোর, টাঙ্গাইল, নারায়ণগঞ্জ, সাতক্ষীরা সহ দেশের বিভিন্ন স্থানে সনাতন ধর্মাবলম্বী ও ইসকন অনুসারীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। অবিলম্বে চিন্ময় দাসের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন তারা, না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে আন্দোলনকারীরা। এদিকে চিন্ময় দাসকে কেন্দ্র করে সারা দেশে ছড়িয়ে পড়া আন্দোলনের পেছনে দেশি বিদেশি হাত রয়েছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সিলেটে এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি একথা বলেন। বাইরেরও কিছু হয়তো ইন্ধন আছে এবং দেশেও অনেক দুই একটা পার্টি আছে যে তাদের থেকে হয়তো কিছু ইন্ধন আছে, আবার ধরেন যে যাদের আমরা ব্যান করে দিছি তাদের থেকে হয়তো কিছুটা ইন্ধন আছে। এর আগে মঙ্গলবার সকালে চট্টগ্রামের কোতোয়ালি থানায় দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার দেখিয়ে মহানগর ষষ্ঠ কাজী শরীফুল ইসলামের আদালতে হাজির করা হয় চিন্ময় কৃষ্ণ দাসকে। আদালত জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মাহমুদ হোসেন, মোহনা সংবাদ। এদিকে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে আইনজীবী হত্যাকাণ্ডের ঘটনায় সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। পোস্টে তিনি লিখেছেন, চট্টগ্রামে আইনজীবী হত্যার নিন্দা জানিয়েছেন ডক্টর ইউনূস। তিনি হত্যাকাণ্ডের তদন্ত ও যথাযথ আইনি প্রক্রিয়ার নির্দেশ দিয়েছেন। যে কোনো মূল্যে অন্তর্বর্তী সরকার বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত করতে ও সমুন্নত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশে কর্মরত বহুজাতিক কোম্পানিগুলোর শীর্ষ নির্বাহীদের সরকারের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশকে তুলে ধরার পাশাপাশি বিদ্যমান ব্যবসায়িক সুযোগ সুবিধা সম্প্রসারণের উপর গুরুত্ব আরোপ করেন। অধ্যাপক ইউনূস বলেন, এক টিমের সদস্য হিসেবে আমাদের একসঙ্গে কাজ করতে হবে। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বাংলাদেশে কর্মরত বহুজাতিক কোম্পানিগুলোর আবাসিক প্রধানদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে এ আহ্বান জানান। 3 কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় এখনও থমথমে ডেমরাও যাত্রাবাড়ি। যান চলাচল শুরু হলেও স্বস্তি ফেরেনি জনমনে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। এদিকে মোল্লা কলেজে হামলা, ভাঙচুর, লুটপাটের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। চলছে মামলা দায়েরের প্রস্তুতিও। আরও জানাচ্ছেন মুনতাসির মামুন। ভুল চিকিৎসায় সহপাঠী মৃত্যুর খবরে সোমবার 3 কলেজের শিক্ষার্থীদের হামলা, ভাঙচুর ও সংঘর্ষের ঘটনায় এখনও থমথমে রাজধানীর ডেমরা ও যাত্রাবাড়ি। 3 কলেজের শিক্ষার্থীদের মাঝে উত্তেজনা চলায় মঙ্গলবার সকাল থেকেই সতর্ক অবস্থানে দেখা যায় আন্দোলনকারীদের। বাড়তি নিরাপত্তার জন্য মাহবুবুর রহমান মোল্লা কলেজের সামনে মোতায়েন করা হয় পুলিশের সাজোয়া যান।
এদিকে সংঘর্ষের ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন মোল্লা কলেজের শিক্ষার্থীরা। আমাদের পরীক্ষা ছিল, পরীক্ষা হবে কিনা তাও বলতে পারতেছি না আমরা। এখন আমরা চাচ্ছি ভাই আর কোনো সহিংসতা যাতে না হয়, কারণ আমাদেরও কলেজেরও কোনো লাভ হচ্ছে না, সরাদি কলেজেরও কোনো লাভ হচ্ছে না, কবি নজরুলের কোনো লাভ হচ্ছে না, লাভ হচ্ছে তৃতীয় পক্ষের। আইন শৃঙ্খলা বাহিনীতে যারা নিয়োজিত তারা আমাদেরকে তদন্ত করে জানাবেন যে এর পিছনে আসলে কাদের হাত, কারণ যারা এখানে এসেছিল তাদেরকে এখানে তৃতীয় পক্ষের হাতই মনে হচ্ছে আমাদের। তবে ড্যামরা যাত্রাবাড়ি এলাকায় যান চলাচল স্বাভাবিক হলেও জনমনে আতঙ্ক এখনো কাটেনি। অনেকেই ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। হাতে ছুরি ছিল, বাস লঙ্গি পরা ছিল এবং প্যাকেট পরা, এটা স্টুডেন্ট ওরকম ভাবে চলাফেরা মানে করতে পারে না স্টুডেন্ট। শিক্ষার্থী, অভিভাবক সবার প্রত্যাশা শিক্ষার্থীরা দ্রুত যেন পড়ার টেবিলে ফিরে যায়, এ ধরনের ঘটনা যেন আর দেখতে না হয়। মুনতাসির মামুন, মোহনা সংবাদ, ঢাকা। শিক্ষার্থীদের সাম্প্রতিক আন্দোলন দমাতে আগের মতো কঠোর হতে চায় না অন্তর্বর্তী সরকার, এমনটা জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আলোচনার মাধ্যমেই সমাধানের চেষ্টা করা হবে। আর তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের অভিযোগ, দুর্নীতির টাকা ঢেলে অস্থিরতা তৈরি করছে ফ্যাসিস্টরা। অফিস ও স্থাপনা ভাঙচুরকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তিনি। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। সচিবালয়ে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকা রিপোর্টার্স ইউনিটি নেতারা। 3 কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ সহ বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন নাহিদ ইসলাম। তিনি বলেন, গণমাধ্যমের প্রতি জনগণের আস্থা এবং বিশ্বাস নষ্ট হয়ে গেছে, তা ফিরিয়ে আনতে সাংবাদিকদেরই ভূমিকা পালন করতে হবে। নিউজ দেখা বন্ধ করে দিয়েছে, টকশো দেখা বন্ধ করে দিয়েছে, কারণ মানুষের কাছে খুব ক্লিয়ার যে আসলে কি বলা হবে। এখানে মানুষ আগেই অনুমান করতে পারছে এই নিউজে কি বলা হবে, এই টকশোতে কি বলা হবে আসলে। তো ন্যূনতম যে গণতান্ত্রিকতা রাখতে হয় সেইটাও আসলে হিসাবে ছিল না। ফলে মানুষের মিডিয়ার থেকে কিন্তু সেই যে ট্রাস্ট, মিডিয়া তো একটা ট্রাস্টের জায়গা, সেই ট্রাস্টের জায়গা কিন্তু অনেকখানি কমে গেছিল। বিপ্লবের কারণে পুলিশের ল এবং অর্ডার মিস হতে পারে উল্লেখ করে পুলিশ সংস্কারে রাজনৈতিক দলগুলো সহযোগিতা চান তথ্য উপদেষ্টা। তার অভিযোগ, ফ্যাসিস্টরা অস্থিরতা তৈরির চেষ্টা করছে। যে কোনো দেশে বিপ্লব পরবর্তী, অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে সামাল দেওয়ার ক্ষেত্রে জনগণের ভিতরে যেই নানা ধরনের সক্রিয় অংশ থাকে তাদের অনেক বেশি ভূমিকা রাখতে হয়, যেমন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন। এই রাজনৈতিক দলগুলোর কাছ থেকে আমরা আমাদের সেই সহযোগিতাটা দরকার, আমরা তাদের কাছে সেটা বরাবরই চাচ্ছি। এদিকে সুনামগঞ্জে একটি হাওর পরিদর্শনে গিয়ে শিক্ষার্থীদের সাম্প্রতিক আন্দোলন প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, আলোচনা করেই সমাধানের পথ খোঁজা হবে। আমরা তো চাচ্ছি না কোনো অবস্থায় আমার ছাত্র ভাইয়ের উপরে কোনো ধরনের লেথাল ওয়েপন ইউজ করব। আমরা চাচ্ছি যে আলোচনার মাধ্যমে যদি সমস্যাটা সমাধান হয় ওটা ভালো। দাবি দেওয়া নিয়ে রাস্তায় সহিংস আন্দোলন কাম্য নয় বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। 2 কলেজের প্রতিনিধিরা নিজের আলাপ করে নিতে পারে, 2 কলেজের শিক্ষকরা রয়ে গেছে তারাও কিন্তু আলাপ করে এই সমস্যাটা সমাধান করতে পারে। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। জুলাই আগস্ট বিপ্লবে 26 শহীদ পরিবারের হাতে অর্থ সহায়তা তুলে দিয়েছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন ও জাতীয় বিশ্ববিদ্যালয়। আর্থিক সহায়তা তুলে দেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। এ সময় তিনি আজিন শহীদ পরিবারের পাশে থাকার অঙ্গীকার করেন। আরও জানাচ্ছেন তানজিদ ভুইয়া। ফ্যাসিস্ট সরকারের পতন ও গণতান্ত্রিক বাংলাদেশের জন্য জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে প্রাণ বিলিয়ে দিয়েছেন কয়েকশো তরুণ প্রাণ। তাদের আত্মত্যাগের বিনিময়ে নতুন বাংলাদেশ পেলেও থামেনি সন্তান হারা মায়ের কান্না। শহীদ সন্তানের মায়ের কষ্ট কিছুটা হলেও লাঘব করতে এগিয়ে আসলো জাতীয় বিশ্ববিদ্যালয়। রাজধানীর মাতৃভাষা ইনস্টিটিউটে 26 শহীদ পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা তুলে দেয় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। এ সময় দ্রুত সময়ের মধ্যে গণহত্যার বিচার চান শহীদ পরিবারের সদস্যরা। খবরটা আমি রাখতে চাই, শহীদ মর্যাদা চাই আর কি আমার ছেলের। আমার ভাইয়ের মতো অনেক ভাইকে খুন করছে, ওর যাতে শাস্তিমূলক শাস্তি হয়, ওর আমরা ফাঁসি চাই। শেখ হাসিনার বিচার চাই। আমার বাংলার সোনার ছেলেদের যে হত্যা করছে তার বিচার চাই। জুলাই আগস্ট বিপ্লবে ফ্যাসিস্ট সরকার কিভাবে গণহত্যা চালায় সে বিবরণ তুলে ধরেন ফাউন্ডেশনের প্রধান নির্বাহী স্নিগ্ধ। আর সাধারণ সম্পাদক সার্জিস আলম আজীবন শহীদদের পাশে থাকার অঙ্গীকার করেন। আমরা অনেক প্রতিশ্রুতি দিতে পারি, কিন্তু যে বাবা মা সন্তান হারিয়েছেন, যেই সহধর্মিনী তার সারা জীবনের সবচেয়ে বড় অবলম্বন তার স্বামীকে হারিয়েছেন, তাদেরকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমাদের জানা নেই। একজন ভাই বুঝে
যে ভাইয়ের সাথে ছোটবেলা থেকে খুনসুটি করে বড় হয়েছে, সবকিছু একসাথে করেছে, তাকে কবরে শুয়ে দিয়ে আসার বেদনা। গণঅভ্যুত্থানে শহীদদের অবদান তুলে ধরে তাদের স্মৃতি সংরক্ষণে জাতীয় বিশ্ববিদ্যালয় বিভিন্ন উদ্যোগ নিয়েছে জানান ভাইস চ্যান্সেলর। সব শহীদদের স্মরণে স্থানীয়ভাবে যারা শহীদ হয়েছেন যে সমস্ত কলেজ থেকে তাদের সবার নামে একটা অডিটোরিয়াম, একটা লাইব্রেরি, একটা ভবন স্থায়ীভাবে তাদের নামে দেওয়ার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। শত্রুরা পালিয়ে গেলেও এখনো পেছন থেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্তর্বর্তী সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেয়া যাবে না জানিয়ে সবাইকে সজাগ থাকার আহ্বানও জানান তিনি। মঙ্গলবার রাজধানীর গুলশানে তারেক রহমানকে নিয়ে লেখা একটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে বিএনপি মহাসচিব জানান, নির্বাচিত সরকার ছাড়া দেশের বিদ্যমান সমস্যার সমাধান হবে না। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে প্রকাশিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের জীবন ও চিন্তাধারা নিয়ে মোহাম্মদ জয়নাল আবদিনের লেখা গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে অংশ নেন বিশিষ্টজনেরা। অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলটির সিনিয়র নেতারা। এই সময় বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট ও ছাত্র জনতার জুলাই আগস্টের বিপ্লবে তারেক রহমানের অবদানের কথা তুলে ধরেন বক্তারা। In my lifetime I saw him. I am sure that Tareq Rahman is going to be the next Prime Minister of Bangladesh. বিভিন্ন মামলায় তাকে জড়িয়ে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছিল। তিনি এখনো বিদেশেই আছেন। আমরা সবাই আন্তরিকভাবে আশা করছি তারেক রহমান অচিরেই দেশে ফিরে আসবেন। আজকে এই দেশে যে অন্যায় অবিচার হচ্ছে, তারেক রহমান লন্ডন থেকেই পরিচালনা করছেন কি করে এগুলো দূর করে দিয়ে বাংলাদেশকে একটা আদর্শ গণতান্ত্রিক দেশ হিসেবে আমরা তৈরি করে যেতে পারি। প্রধান অতিথির বক্তব্যে জিয়া পরিবারের উপর আওয়ামী লীগ সরকারের নিপীড়ন নির্যাতনের চিত্র তুলে ধরেন বিএনপি মহাসচিব। একটা পরিবারের উপরে কি পরিমাণ অত্যাচার নির্যাতন হতে পারে, একটা ইয়াং সম্ভাবনাময় নেতা তার উপরে কিভাবে নির্যাতন হতে পারে, তা এই জিয়া পরিবারকে এবং তারেক রহমান সাহেবকে না দেখলে আমরা বুঝতে পারবো না। এ সময় মির্জা ফখরুল অভিযোগ করেন, পালিয়ে যাওয়া শত্রুরা এখনো দেশকে অস্থির করার চেষ্টা চালাচ্ছে। শত্রুরা যারা সামনে থেকে চলে গেছে, কিছু পেছনে থেকে তারা এই দেশকে আবার অস্থির করে তুলছে। এখানে আমাদেরকে অত্যন্ত সজাগ থাকতে হবে। আজকে এই সরকারকে আমাদেরকে সহযোগিতা করতে হবে, কারণ এই সরকার ফেল করলে আমরা অভ্যুত্থান ফেল করে যাবে, বিপ্লব ফেল করে যাবে এবং আমরা আবার সেই অন্ধকারে চলে যাব। কোমলমতি ছাত্রদেরকে ধ্বংসাত্মক কার্যকলাপ থেকে ফিরিয়ে আসার আহ্বানও জানান বিএনপি মহাসচিব। আজকে যে সমস্ত আমাদের কোমলমতি বালকেরা, ছাত্ররা, তারা যে সমস্ত কাজ করছে, এখান থেকে বেরিয়ে আসতে হবে। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। সরকার সাংবিধানিক নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত করা সহ ৬২ সংস্কার প্রস্তাব দিয়েছে বিএনপি, যার মধ্যে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতায় ভারসাম্য আনা এবং উপরাষ্ট্রপতি ও উপপ্রধানমন্ত্রী পদ সৃষ্টির প্রস্তাব করা হয়েছে। সংবিধান সংস্কার বিষয়ক কমিটির প্রধান ডক্টর আলী রিয়াজ বলেন, নির্বাচনের বিষয়ে অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত নেবে। তানজিদ ভুইয়ার আরও একটি প্রতিবেদন। সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজের কাছে সংস্কার প্রস্তাবনার লিখিত কপি জমা দেয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে 2 সদস্যের প্রতিনিধি দল। নতুন পদ হিসেবে উপরাষ্ট্রপতি, উপপ্রধানমন্ত্রী পদ সৃজনের বিষয়টা আগে এক সময় ছিল, সেটা আমরা পুনঃপ্রবর্তনের বিধান রেখেছি। যেমন তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রবর্তন, এটা মানুষের 1 নম্বর আকাঙ্ক্ষা। সাংবাদিকদের সালাউদ্দিন আহমেদ বলেন, জুলাই আগস্ট বিপ্লবের পর বর্তমান বাস্তবতা উপরাষ্ট্রপতি এবং উপপ্রধানমন্ত্রীর পদ রাখা সহ নির্বাহী, বিচার এবং আইনসহ সব বিষয়ে প্রস্তাবনা রয়েছে। বাংলাদেশের বর্তমানে জনগণের আকাঙ্ক্ষা এবং জুলাই আগস্ট বিপ্লবের শহীদের অঙ্গীকার, রক্তের আকাঙ্ক্ষা এবং বাংলাদেশের বর্তমান বাস্তবতা, এগুলোকে বিবেচনায় নিয়ে এবং ভবিষ্যতে যাতে পার্লামেন্টারি ফুয়ের সৃষ্টি না হয়
এখন আয়তন্ত্রের সৃষ্টি না হয় সেগুলো মাথায় রেখে আমরা আমাদের সমস্ত প্রস্তাবনাগুলো দিয়েছি। সংবিধান সংস্কার বিষয়ক কমিটির প্রধান ডক্টর আলী রিয়াজ সাংবাদিকদের জানান, প্রস্তাবনা এখনও পর্যালোচনা করা হয়নি। আলোচনা করে প্রয়োজনীয় সুপারিশ দেয়া হবে। সংস্কার কমিশনের হাতে যে দায়িত্ব দেওয়া হচ্ছে সেটা হচ্ছে আমাদের কিছু সুপারিশ করার কথা। তো আমরা প্রস্তাবগুলোর মধ্য দিয়ে আমাদের একটা নির্দিষ্ট সময় দেওয়া হয়েছে 90 দিন। তো আমরা সেই প্রস্তাবগুলো দেব। তারপরে নির্বাচনের প্রক্রিয়াগুলো এক হচ্ছে যে নির্বাচন সংস্কার সংক্রান্ত একটা কমিশন আছে, তারা বলবে। নির্বাচনের বিষয়ে অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত নেবে জানিয়ে মূল বিষয় নিয়ে কাজ করার কথাও জানান ডক্টর আলী রিয়াজ। নির্বাচনের সিদ্ধান্তটা আসলে নেবে অন্তর্বর্তী সরকার। সংবিধানের মধ্যে যে সমস্ত নির্বাচন সংক্রান্ত যে প্রস্তাবগুলো যে মতামতগুলো এসছে সেগুলোর থেকে আমরা সুপারিশ তৈরি করি। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও 10 জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি হয়েছেন 990 জন। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে 81 জন, চট্টগ্রাম বিভাগে 103 জন, ঢাকা বিভাগে 234, ঢাকা উত্তর সিটিতে 183, ঢাকা দক্ষিণ সিটিতে 143, খুলনা বিভাগে 146 জন রয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত জানুয়ারি থেকে এখন পর্যন্ত সব মিলিয়ে 88,715 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আর ডেঙ্গুতে মৃত্যু হয়েছে 471 জনের। প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছে ডেঙ্গু আক্রান্ত রোগী, বাড়ছে মৃত্যু ও নতুন সংক্রমণের সংখ্যা। এদিকে হাসপাতালগুলোতে ভর্তি হওয়া রোগীর স্বজনরা জানালেন, খোদ হাসপাতালেই মশার উৎপাতের কথা। এ নিয়ে শঙ্কায় আছেন তারা। এজন্য আশপাশের ভবন মালিক ও সিটি কর্পোরেশনের উদাসীনতাকে দায়ী করছেন হাসপাতাল কর্তৃপক্ষ। সুরাইয়া মুন্নির প্রতিবেদন। সাধারণত শীত এলেই কমে যায় ডেঙ্গুর প্রভাব, তবে এবছর নভেম্বরের একেবারে শেষ ভাগে এসেও অনুকূলে নেই ডেঙ্গু পরিস্থিতি। হাসপাতালে প্রতিদিন নতুন রোগী আসছে 1000-এর কম বেশি, মৃত্যুর সংখ্যাও গড়ে 10 জন। প্লাটিলেট কমে যাওয়া সহ নানান জটিল উপসর্গের কথা জানান আক্রান্তরা। পেটে এবং ফুসফুসে পানি চলে আসছিল, তারপর হচ্ছে প্লাটিলেট কমে যাচ্ছিল এবং প্রেশার ফল করছিল। তো 12,000 প্লাটিলেট কমে যাওয়াতে এখানে ভর্তি হয়েছি। 15,000 প্লাটিনাম ছিল, তারপরে টেস্ট করার পর 7,000 এসব। অভিযোগ আছে হাসপাতালের পরিবেশ নিয়েও। বেশিরভাগ হাসপাতালে মশার উপদ্রব, ফলে চিকিৎসা নিতে এসেও আতঙ্কে থাকেন রোগী এবং তাদের স্বজনরা। এক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলা দেখছেন তারা। রোগী হয়তো নাইলে আমরা মশারির তলে হয়তো কোনো রকম রাখলাম, কিন্তু রোগীর বাইরে যে থাকে, যারা রোগীর সাথে লোক থাকে, তাদের তো কামড়াচ্ছে। এমনকি ওয়াশরুমে বিভিন্ন চিপা প্রচুর পরিমাণ মশা আছে। যে অনেক মশা মাছি, এটা অনেক সমস্যাই করতেছে। এটা কিছু করার নেই আমাদের, আমাদের এইভাবেই থাকতে হইতেছে। আমাদের তার কোনো নিরাপত্তার কোনো ব্যবস্থা করে নেই। মশার উপদ্রবের কথা স্বীকার করে এর দায় সিটি কর্পোরেশনের উপর চাপান ডিএনসিসি হাসপাতালের এই কর্মকর্তা। আমাদের হাসপাতালের ভেতরে যে অংশটুকু রয়েছে, সেখানে আমরা আমাদের যারা কর্মী রয়েছে তাদেরকে আমরা কাজে লাগাচ্ছি, কিন্তু আমাদের হাসপাতালের ঠিক পাশে যে বিল্ডিংগুলো রয়েছে সেখানের অবস্থা যেরকম, সেই জায়গাটা থেকে যদি আমরা পরিষ্কার না করতে পারি, সেই মশাগুলো তো আমাদের হাসপাতালের মধ্যেই চলে আসছে। তো এই জায়গার দায়গুলো যাদের নেয়ার কথা, তাদের তো আমরা সেরকমভাবে দেখছি না যে তারা এতটা সচেতন হয়েছে বা তারা এতটা অ্যাক্টিভ রয়েছে। ডেঙ্গু বিস্তার রোধে জনসচেতনতা সহ আক্রান্তদের দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেন তিনি। চিকিৎসকের ভূমিকা রয়েছে, তার চেয়ে অনেক বেশি ভূমিকা পরিবার বা সমাজের বা আমাদের যারা পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মী রয়েছে তাদের। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। জামায়াতে ইসলামের আমির সহ শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিজ সেন। মঙ্গলবার বিকেলে মগবাজারে জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে এক বৈঠকে বসেন তারা। বৈঠক শেষে দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জানান, একই সঙ্গে মুসলিম আবার গণতান্ত্রিক দেশ হওয়ায় তুরস্কের সঙ্গে বাংলাদেশ ও জামায়াতের ধর্মীয় ও রাজনৈতিক সাদৃশ্য রয়েছে। বৈঠকে আসন্ন নির্বাচন সহ দেশের চলমান রাজনৈতিক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। ইম্পোর্ট এবং এক্সপোর্টের মাধ্যমে বিজনেস ভলিউমটাকে একটা অনেক উচ্চ লেভেলে নিয়ে যাওয়ার জন্য তারা চেষ্টা করছে। দল এবং সে দেশের জনগণের ভিতরে ক্রমান্বয়ে সম্পর্ক আরও যদি মোর ওয়ার্কেবল হয়, প্যালেটেবল হয়, সেই জন্য দ্বিপক্ষই এই ব্যাপারে কাজ করবে। How we can enhance our bilateral relations in the coming period. I want to thank once again Honorable Emir of Jamaat Islami as well as his colleagues at the administration for their hospitality.
জরিপের অসঙ্গতির কারণে পারিবারিক বিরোধ বাড়ছে বলে জানিয়েছেন ভূমি উপদেষ্টা হাসান আরিফ। মঙ্গলবার দুপুরে ভূমি ভবনে একটি অনুষ্ঠানে তিনি আরও বলেন, হয়রানি নয়, দক্ষতা আর চিন্তায় নতুনত্ব আনার মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে। এ সময় ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের বৈষম্য দূর করার আশ্বাসও দেন ভূমি উপদেষ্টা। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সালেহ উদ্দিন, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান। জরিপের সময় বিভিন্ন গলদের কারণে এই বাড়িতে বাড়িতে ফ্যামিলির মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এই বিরোধ জমি ভূমি সেটেলমেন্ট বা জরিপ সংক্রান্ত যে বিরোধ যেটি হয়, এর নাম জমি ওর নামে, ওর জমি এর নামে, কারো কম কারো বেশি, এটা গড়াতে সুপ্রিম কোর্ট পর্যন্ত আসে, যখন আমরা সমাজের এই সমস্যার সম্পর্কে অবহিত হই দেখি। বৈশ্বিক পোশাক শিল্পে বাংলাদেশের নতুন অধ্যায় সূচনা করতে রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজন করা হয় সিক্সিং বাংলাদেশ নাইট 2024। মঙ্গলবার রাতে জমকালো আয়োজনে 300টিরও বেশি তৈরি পোশাক কোম্পানির উপস্থিতিতে এ যাত্রা শুরু হয়। এ সময় টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে সিক্সিংয়ের উন্নত প্রযুক্তি ব্যবহার করে পোশাক শিল্পে স্থানীয় শিল্প বিপ্লব ঘটাতে সই করা হয় চুক্তি। দেশের অর্থনৈতিক উন্নয়নে ও কর্মসংস্থান বৃদ্ধিতে সিক্সিংয়ের এই উদ্যোগ প্রশংসনীয় হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সবশেষে আয়োজন করা হয় জমকালো র্যাম্প শো, যা উপভোগ করেন আমন্ত্রিত অতিথিরা। আমাদের এই সিস্টেমগুলোকে আপনাদের ইআরপি সিস্টেমের সাথে সরাসরি সংযোগ করে দিতে চাই, তাদের খুব সহজ হয় এবং আমাদের এই মেশিনটা আপনাদের কাছে খুবই সহজতর হয়ে যায়, বাইরের কাছে সহজ হয়ে যায়। আমরা B2B সিস্টেমে কাজ করতে চাচ্ছি বাংলাদেশে। দেশের বাইরের খবর। ইমরান খানের মুক্তি ও সরকারের পদত্যাগ দাবিতে রণক্ষেত্রে পরিণত হয়েছে পাকিস্তানের ইসলামাবাদ। সংঘর্ষে আইনশৃঙ্খলা বাহিনীর 6 সদস্য নিহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। বন্ধ ঘোষণা করা হয়েছে সব মার্কেট। এদিকে সরকারকে মানবাধিকার লঙ্ঘন না করার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তিসহ বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের পদত্যাগ দাবিতে তীব্র আন্দোলন চলছে পাকিস্তানে। ইমরানের কর্মী সমর্থকদের গ্রেপ্তার ও দমন-পীড়ন করেও জনস্রোত ঠেকাতে পারছে না সরকার। রাজধানী ইসলামাবাদের আশপাশে পিটিআই নেতাকর্মীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে আধা সামরিক বাহিনী ও পুলিশের 6 সদস্য নিহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানী ইসলামাবাদে সেনা মোতায়েন করেছে সরকার। বিক্ষোভ ও বিশৃঙ্খলাকারীদের দেখামাত্র গুলি করার ক্ষমতা দেয়া হয়েছে সেনাবাহিনীকে। আইন শৃঙ্খলার স্বার্থে প্রয়োজনে যে কোনো এলাকায় কারফিউ জারির নির্দেশনাও দেয়া হয়েছে। আগের দিন অর্থাৎ রোববারই পিটিআই নেতাকর্মীরা ইসলামাবাদে জমায়েত হওয়ার ঘোষণা দেন। তাদের ঠেকাতে রাজধানীর সব প্রবেশপথ বন্ধের পাশাপাশি 2 মাসের জন্য শহরে 144 ধারা জারি সহ সব ধরনের জমায়েত নিষিদ্ধ করা হয়। অগ্নিগর্ভ পরিস্থিতিতে উভয় পক্ষকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। একই সঙ্গে পাকিস্তান সরকারের প্রতি মানবাধিকার রক্ষার পাশাপাশি সংবিধান মেনে চলারও তাগিদ দিয়েছে ওয়াশিংটন। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। ইসরায়েলি হামলায় গাজা ও লেবাননে আরও 54 বেসামরিক মানুষ নিহত হয়েছেন। এর মধ্যে গাজায় 24 আর লেবাননে 34 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গাজায় 44,235 এবং লেবাননে 3,768তে উন্নীত হয়েছে প্রাণহানি। এদিকে গাজায় তীব্র ঠান্ডার বৃষ্টিতে আশ্রয় নেওয়া বাসিন্দাদের জীবন আরও দুর্বিষহ হয়ে উঠেছে। বৈরী আবহাওয়ায় ভোগান্তির শিকার হচ্ছেন অস্থায়ী তাঁবুতে আশ্রয় নেওয়া লাখ লাখ শরণার্থী। 2020 সালের নির্বাচনী ফল বদলে দেওয়ার চেষ্টা সহ সরকারি গোপন নথি রাখার অভিযোগে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে করা 2টি মামলা খারিজ করে দিয়েছেন ফেডারেল আদালত। সোমবার বিচারক তানিয়া চুটকান মামলাটি চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়াই খারিজ করে দেন। আমেরিকার নীতি অনুযায়ী একজন প্রেসিডেন্টের বিরুদ্ধে অপরাধমূলক মামলা দায়ের করা সম্ভব নয় বলেও জানান তিনি। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে জানিয়ে দেব শিরোনামগুলো আরও একবার। চিন্ময় দাসের মুক্তির দাবিতে দেশ জুড়ে বিক্ষোভ। চট্টগ্রামে সংঘর্ষে আইনজীবী নিহত। সবাইকে শান্ত থাকার আহ্বান ডক্টর ইউনূসের। শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় থমথমে যাত্রাবাড়ি, নিরাপত্তা জোরদার। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস তথ্য উপদেষ্টার।
দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে, নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান মির্জা ফখরুলের। তত্ত্বাবধায়ক ফেরানো সহ বিএনপির ৬২ সংস্কার প্রস্তাব। এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও 10 জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি 990। খোদ হাসপাতালে মশার উৎপাতের কথা জানালেন রোগীর স্বজনরা। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।